নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 31তম ক্লাস, যেটি 21শে অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে, পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো। দেখো, পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ রয়েছে। তো 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো হ্যালোজেন। তো সঠিক উত্তর হবে হ্যালোজেন। ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর গ্রুপ, নোবেল গ্যাস 18 নম্বর গ্রুপ এবং ক্ষার ধাতু 1 নম্বর গ্রুপে রয়েছে। দেখো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো কিন্তু সব হ্যালোজেন মৌলের উদাহরণ। ঠিক আছে, চল নেক্সট। চেয়ারম্যান ছাড়া অর্থ কমিশনে আর কতজন সদস্য রয়েছে? তো চেয়ারম্যান ছাড়া বলেছে, ঠিক আছে। তো চেয়ারম্যান ছাড়া অর্থ কমিশনের সদস্য রয়েছে 4 জন, অর্থাৎ চেয়ারম্যান দিয়ে কিন্তু মোট 5 জন সদস্য থাকতে পারে। দেখো, ভারতীয় সংবিধানে 280 নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে। অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর গঠিত হয়। অর্থ কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। তো অর্থ কমিশনের যে মোট 5 জন সদস্য, এই 5 জন সদস্য কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন, দ্য বেস্ট মিস্টেক্স অফ মাই লাইফ কোন ভারতীয় অভিনেতার আত্মজীবনী? তো দ্য বেস্ট মিস্টেক্স অফ মাই লাইফ এটি ভারতীয় অভিনেতা সঞ্জয় খানের আত্মজীবনী। তো সঠিক উত্তর হবে সঞ্জয় খান। 17 সেপ্টেম্বর 2023 ভারত সরকার কর্তৃক চালু করা বিশ্বকর্মা যোজনা এর সুবিধাভোগী নিম্নলিখিতদের মধ্যে কারা? তো এই বিশ্বকর্মা যোজনায় কোন শ্রেণীর ব্যক্তিরা সুবিধা ভোগ করে থাকেন? তো ঐতিহ্যবাহী কারুশিল্পে দক্ষ ব্যক্তিরা। তো ঐতিহ্যবাহী কারুশিল্পে দক্ষ ব্যক্তিরা এই বিশ্বকর্মা যোজনার সুবিধা ভোগ করে থাকেন। আর এই বিশ্বকর্মা যোজনা 17 সেপ্টেম্বর 2023 ভারত সরকার কর্তৃক চালু করা হয়েছিল। দুটি উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের মধ্য দিয়ে যে সুড়ঙ্গটি চলে তাকে ড্যাশ বলা হয়। তো তাকে বলা হয় প্লাজমোডেসমাটা বলা হয়। তো দুটি উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের মধ্য দিয়ে যে সুড়ঙ্গটি চলে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে পুডুচেরি। পুডুচেরিতে শতাংশ অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা গ্রামে বাস করে। আর কেন্দ্রশাসিত অঞ্চল, শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি দিল্লিতে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলে শতকরা বেশি জনসংখ্যা শহরে বাস করে দিল্লিতে প্রায় 97.5% মানুষই শহরে বাস করে। এরপরে রয়েছে চণ্ডীগড়ে 97.25% লোক শহরে বসবাস করে থাকে।
যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জলাশয় ধীরে ধীরে পুষ্টি এবং খনিজ পদার্থ, প্রধানত ফসফরাস এবং নাইট্রোজেন দ্বারা সমৃদ্ধ হয়, যার ফলে জলের পৃষ্ঠের শৈবালের বিশাল বৃদ্ধি ঘটে, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, তাকে কী বলা হয়? তো একে বলা হয় ইউট্রোফিকেশন। ঠিক আছে, তো এই ইউট্রোফিকেশনের ফলে কি হয়? এই ইউট্রোফিকেশন হয় যখন জলে ফসফরাস এবং নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এই ফসফরাস এবং নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এই জলে কিন্তু প্রচুর পরিমাণে শৈবাল জন্মায়। এই বেশি অতিরিক্ত পরিমাণে শৈবাল জন্মানোর পরে কি হয়? এই জলে যে অক্সিজেন, সেই অক্সিজেনের মাত্রা কমে যায়, আর এই অক্সিজেনের মাত্রা কমে যাওয়াকেই বলা হয় ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 1611 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেছিলেন এবং নূরজাহান উপাধি পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে মেহেরুন্নিসা। ইনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী, যিনি নূরজাহান উপাধি নিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 7টি স্বতন্ত্র গোষ্ঠীতে বিভক্ত বলে বর্ণনা করেছিলেন। রাজার পরামর্শদাতাদের কোন স্বতন্ত্র দলে রাখা হতো? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তিনিস এসেছিলেন। মেগাস্তিনিস ছিলেন গ্রিস সেলুকাসের দূত। ঠিক আছে, সেলুকাসের দূত হিসেবে মেগাস্তিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। গ্রিক বীর সেলুকাসের দূত হিসেবে কিন্তু মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। মেগাস্তিনিসের লিখিত বই হচ্ছে ইন্ডিকা। তো রাজার পরামর্শদাতাদের কোন স্বতন্ত্র দলে রাখা হতো? তো সপ্তম বা 7তম গ্রুপে কিন্তু রাখা হতো। গ্র্যামি জেতা প্রথম কর্ণাটকী সঙ্গীতজ্ঞ থেদাকুডি হরিহর বিনয়ক্রম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত? গ্র্যামি পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়, সঙ্গীতের জন্য এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। তো থেদাকুডি হরিহর বিনয়ক্রম ইনি ঘটম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। দেখো, মিকি হার্টের অ্যালবাম প্ল্যানেট ড্রামে কাজের জন্য 1991 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো এটা আসতে পারে মিকি হার্টের অ্যালবাম প্ল্যানেট ড্রাম। এই অ্যালবামে কাজ করার জন্য 1991 সালে এই থেদাকুডি হরিহর বিনয়ক্রম গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি 2002 সালে পদ্মশ্রী এবং 2014 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। ভারতে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং তাদের সম্প্রসারণে নিম্নলিখিত কোন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? তো যে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, যেটা বলা হয় নাবার্ড। ঠিক আছে, নাবার্ড এই ব্যাংকটি কিন্তু ভারতের ক্ষুদ্র ঋণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং তাদের সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সঠিক উত্তর হবে নাবার্ড। ঠিক আছে, নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয়? তো সঠিক উত্তর হবে কামেং কিন্তু গোদাবরী নদীর উপনদী নয়। মঞ্জুরা, ইন্দ্রাবতী এবং প্রাণহিতা এগুলো সব কিন্তু গোদাবরী নদীর উপনদী। দেখো, তোমরা কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তোমরা যদি নাবার্ড আসতো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে করতে, কিন্তু এটা কিন্তু তোমাদের কী করেছিল, এটা কিন্তু সম্পূর্ণ নাম কিন্তু তুলে দিয়েছিল। ঠিক আছে,
দেওধর ট্রফি দেওয়া হয়। তো দেওধর ট্রফি এটি ক্রিকেটের সঙ্গে যুক্ত, ঠিক আছে। ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট একটি দেওধর ট্রফি। এর প্রথম সংস্করণ হয় 1973-74 মরশুমে। পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমস ইভেন্টে কোন রাজ্য পদক তালিকার শীর্ষে ছিল? দেখো, 38তম জাতীয় গেমসের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো, পদক তালিকায় শীর্ষে ছিল কে? সার্ভিসেস। দেখো, সবচেয়ে বেশি পদক পেয়েছিল কিন্তু মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্র বেশি পদক পেলেও সার্ভিসেস কিন্তু বেশি সোনা পেয়েছিল, সেই জন্য তারা কিন্তু পদক তালিকায় শীর্ষে ছিল। এবার তোমাদের যদি প্রশ্ন আছে সবচেয়ে বেশি পদক কোন দল পেয়েছে, তখন কিন্তু মহারাষ্ট্র হতো, ঠিক আছে। তো 38তম জাতীয় গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে সার্ভিসেস। অবশ্যই তোমরা 38তম জাতীয় গেমসের ভিডিও দেখবে, আশা করি ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আমি অবশ্যই ভিডিও প্লেলিস্টে আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নেবে। খাবারে স্টার্চ আছে কি না তা পরীক্ষা করার জন্য একটি ড্যাশ ব্যবহার করা হয়। তো খাবারে স্টার্চ আছে কি না সেটা পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের ব্যবহার করা হয়। ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদ অনুসারে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং ড্যাশ বজায় রাখা এবং রক্ষা করা প্রতিটি ব্যক্তির মৌলিক কর্তব্য। তো ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং ভারতের অখণ্ডতা বজায় রাখা এবং রক্ষা করা প্রতিটি ব্যক্তির মৌলিক কর্তব্য। দেখো, মৌলিক কর্তব্য যেটা 51 অনুচ্ছেদে অথবা 4 পার্টে বা ভাগে রয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এই মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে উদ্দেশ্য প্রস্তাব কে প্রবর্তন করেছিলেন? তো গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব প্রবর্তন করেছিলেন জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। নিম্নলিখিত কোন মন্ত্রক জাতীয় ক্যারিয়ার পরিষেবা পোর্টাল বা www.ncs.gov.in এই পোর্টালটি চালু করেছিল? তো এই যে পোর্টালটি এটা চালু করেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এই পোর্টালটি চালু করে। পরবর্তী প্রশ্ন, বুলওয়ান দরওয়াজা ভারতের কোন স্থানে আকবর কর্তৃক নির্মিত হয়েছিল? দেখো, বুলওয়ান দরওয়াজা আকবর নির্মাণ করেছিলেন 1601 সালে গুজরাট বিজয়কে স্মরণ করার জন্য। তো এটি নির্মাণ করেছিল ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিতে আকবর 1601 সালে গুজরাট বিজয়কে স্মরণ রাখার জন্য বুলওয়ান দরওয়াজা নির্মাণ করেন। ভাংড়া ও গিদ্দা কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? তো ভাংড়া এবং গিদ্দা একটি লোকনৃত্য, স্থানীয় লোকনৃত্য, যেটা পাঞ্জাবের সাথে সম্পর্কিত। ভাংড়া প্রধানত পুরুষরা এবং গিদ্দা প্রধানত মহিলারা পরিবেশন করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকল্পগুলিতে ভারতের ফসলের ঋতুর গ্রুপ রয়েছে? তো ভারতের ফসলের ঋতু গ্রুপ হচ্ছে রবি, খারিফ এবং জায়েদ। রবি ফসল, খারিফ ফসল এবং জায়েদ ফসল। নিম্নলিখিত কোন দিনে জাতীয় সংহতি দিবস পালিত হয়? তো জাতীয় সংহতি দিবস পালন করা হয় প্রতি বছর 19শে নভেম্বর। 19শে নভেম্বর জাতীয় সংহতি দিবস পালিত হয়। এই দিন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। তো ইন্দিরা গান্ধীর জন্মদিনে
এই জাতীয় সংহতি দিবস পালন করা হয়? কোন নৃত্য ধারাকে নতুন মাত্রা দেওয়ার জন্য 2000 সালে রাজা এবং রাধা রেড্ডিকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়? তো রাজা এবং রাধা রেড্ডি এনারা কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, মণিপুরি মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, সাত্রিয়া অসমের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, নিউ ল্যাম্প ফর ওল্ড নামে পরিচিত 9টি প্রবন্ধের সিরিজের সাথে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীর মধ্যে কে যুক্ত ছিলেন? তো নিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটি কে লিখেছিলেন? এই প্রবন্ধটি হচ্ছে 9টি প্রবন্ধের সিরিজ। তো এটি লিখেছিলেন স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।